হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ। তো আমাদের কথা মতো কিন্তু আমরা অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি। তো আমাদের এসএসসি 25 ব্যাচে তোমরা অলরেডি কোর্স প্ল্যান দেখেছো যে আমরা কিভাবে পড়াবো। তো সেখানে কিন্তু ছিল লেকচার 1 থেকে 4 এ আমাদের রাইট ফর্ম ভার্ব শিখতে হবে। তো রাইট ফর্ম ভার্বে তুমি যদি একটু দেখো যে তোমার অ্যাডভান্স লার্নার বই অথবা অন্যান্য বইতে তুমি দেখবা প্রায় রাইট ফর্ম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগুলো মিলিয়ে তোমাকে 64 রুলস দিবে। হ্যাঁ, এতগুলো রুলস কি আসলে মনে রাখা পসিবল তোমার জন্য? না, এটা কোয়াইট ইম্পসিবল। তো আজকে আমরা এমন ভাবে রুলস গুলো শিখবো যে জাস্ট এখান থেকে তোমাকে আমি ট্রাস্ট মি জাস্ট 20টা রুলস বলবো তোমাকে, যে 20টা রুলস তোমাকে পড়তে হবে। ওই 20টা রুলস তোমাকে দেখাই দিব যে প্রত্যেকটা বোর্ড কোশ্চেনে এই 20টা রুলস থেকে প্রশ্ন হবে। এর বাইরে হয় নাই আর হবে না ইনশাল্লাহ। কিন্তু এর আগে এই 20টা রুলস যদি তুমি পড়বা, কিন্তু রাইট ফর্ম ভার্বকে যদি 100%-এর মধ্যে ভাগ করো, তো এই 20টা রুলস থেকে তুমি জাস্ট 20% অথবা 30% কমন পাবা। কিন্তু এর আগে তুমি যে 70% বা 80% ছাড়তেছো, এইখানে একটা ট্রিক্স আছে এবং এটা সবচেয়ে চমৎকার ট্রিক্স। তুমি যদি মানে রাইট ফর্ম ভার্ব মনে রাখতে চাও, এই ট্রিক্সটাকে ফলো করলে আর কিচ্ছু লাগবে না। তো দেখো বোর্ডে আমরা লিখতেছি একটা আদর্শ বাক্যের স্ট্রাকচার কি হবে। তুমি যদি একটা আদর্শ বাক্য দেখো, তো প্রথমে একটা ইংরেজি বাক্যে কি কি থাকে, থাকে হচ্ছে সাবজেক্ট, এরপর কি থাকবে ভার্ব এবং অবজেক্ট, রাইট? তো মূল কাজটা কি আমাদের রাইট ফর্ম অফ ভার্ব, মানে আমাদেরকে বলছে এই যে ভার্বটা আছে এই ভার্বের গঠনটা, ফর্মটা রাইট সঠিকভাবে করতে, রাইট? তো এই ভার্বের সঠিকভাবে করার জন্য আমাদের মূল কাজ হচ্ছে এই ভার্বটাকে আমাদের কারেক্ট করতে হবে। এখন কারেক্ট করতে হলে তুমি কি করবা? এই দেখো, সাবজেক্টকে তুমি প্রশ্ন করবা। তুমি যদি সাবজেক্টকে 4টা প্রশ্ন করো তাহলে তুমি অটোমেটিক অ্যান্সারটা করতে পারবা। এইখানে 80% সলভ হবে। জাস্ট দেখো, তুমি খাতায় লিখে ফেলো সবাই একটু। প্রথমে দেখবা এই সাবজেক্টটা অ্যাক্টিভ কিনা। সাবজেক্টকে প্রশ্ন করবা যে এই সাবজেক্টটা অ্যাক্টিভ কিনা, এই সাবজেক্টটা প্যাসিভ কিনা, এই সাবজেক্টটা সিঙ্গুলার কিনা, এবং এই সাবজেক্টটা প্লুরাল কিনা। ওকে, এই 4টা প্রশ্ন করলে দ্য অ্যান্সার ইউ উইল গেট অটোমেটিক্যালি। তুমি অটোমেটিক এই ভার্বের উত্তরটা পেয়ে যাবা। জাস্ট তোমার মাথায় রাখতে হবে তো আমাকে অ্যাক্টিভ, প্যাসিভ, সিঙ্গুলার, প্লুরাল এই 4টা প্রশ্ন করতে হবে। এখন মূল কথা হচ্ছে তুমি অ্যাক্টিভ প্যাসিভ বুঝো কিনা। ধরো তুমি বললা যে অ্যাক্টিভটা আসলে কি, সাবজেক্ট ডু দা ওয়ার্ক। যদি সাবজেক্ট ভার্বের কাজটা করতে পারে তাহলে অ্যাক্টিভ, আর যদি না পারে তাহলে কি হবে? প্যাসিভ হবে। এবার অ্যাক্টিভ হলে একটা নিয়ম আছে, প্যাসিভ হলে একটা নিয়ম আছে, সিঙ্গুলার হলে একটা নিয়ম, প্লুরাল হলে একটা নিয়ম। এই 4টা নিয়মকে তুমি ফলো করলে 80% আমাদের রাইট ফর্ম ভাবে এখানেই সলভ হবে। আর 20%-এর জন্য ওই যে বলছি তোমাকে জাস্ট 20টা রুলস শেখাবো, 21টা রুলস শেখাবো, এর মধ্যে তুমি 100% কমন পাবা। তো একটু দেখে নাও যে অ্যাক্টিভ থাকলে আসলে কি হবে। হ্যাঁ, তো আমি কিন্তু বললাম যে সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে পারে তাহলে অ্যাক্টিভ, না পারলে প্যাসিভ। তো একটু দেখো, অ্যাক্টিভ যদি হয় তাহলে আমাদের যা আছে তাই বসাতে হবে, মানে ভার্বটা তোমাকে যা দেওয়া থাকবে তুমি জাস্ট ওইটাই বসাবে, যা আছে তাই। এবার সেন্টেন্সটা যদি প্যাসিভ হয় তাহলে একটা নিয়ম আছে, সেই নিয়মটা কি? অক্সিলারি প্লাস ভি3, অক্সিলারি প্লাস ভি3। এবার সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় এই ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। ওকে, ভার্বকে তুমি সিঙ্গুলার কিভাবে করবা? তুমি যদি ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করো তখনই সেটা কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। ওকে, এবার সাবজেক্টটা যদি প্লুরাল হয় এই ভার্বটাও কিন্তু প্লুরাল করতে হবে। ধরো আমি লিখলাম গার্ল, এটা কিন্তু সিঙ্গুলার, এটা প্লুরাল করতে তুমি কিভাবে করবা? গার্লস। এখন ধরো একটা লিখলাম যে বিল্ডস, একটা ভার্ব তৈরি করা বা নির্মাণ করা। তো এটা কিন্তু কি দেখো, এখন তুমি এস দাও তাহলে কিন্তু ভার্বের সাথে তুমি এস দিয়েছো, রাইট? তো এস দিলে তখন সেটা কি হবে? সিঙ্গুলার হয়ে যাবে। আর তুমি যদি না, এটা কিন্তু এটা দেখতে হবে তোমাকে এটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে, ভার্ব নাকি নাউন। দেখো গার্ল কিন্তু ভার্ব না, এটা একটা নাউন। এখন তুমি যদি নাউনের সাথে এস বা এস দাও তাহলে কিন্তু প্লুরাল হয়। তো এই যে এই ব্যাপারটা খেয়াল রাখবে। তুমি অনেকে কি করে এস দেখলেই, এস দেখলে ভাবে সেটা প্লুরাল, কিন্তু না, দেখতে হবে এটা নাউন নাকি ভার্ব। যদি নাউনের সাথে এস থাকে অথবা এস থাকে তাহলে প্লুরাল, যদি ভার্বের সাথে এস থাকে বা এস থাকে তাহলে সিঙ্গুলার। তো মূল কনসেপ্টটা একটু দেখো, সেন্টেন্সটা যদি অ্যাক্টিভ হয় তাহলে ওই ভার্বটা যা আছে তাই বসবে। এবার সেন্টেন্সটা যদি প্যাসিভ হয় তাহলে আমাদেরকে অক্সিলারি প্লাস ভি3 করতে হবে। এবং সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় এই ভার্বটাকেও সিঙ্গুলার করতে হবে। এবং এটা যদি প্লুরাল হয়, সাবজেক্টটা প্লুরাল হলে ভার্বটা কেমন হবে? প্লুরাল হবে। আমি কিন্তু দেখিয়েছি যে কিভাবে ভার্বকে সিঙ্গুলার করবা, ওই ভার্বের সাথে এস অথবা এস যোগ করে। তো এই 4টা জিনিস, এই 4টা হচ্ছে আমাদের মূল কনসেপ্ট রাইট ফর্ম ভার্বের। এতটুকু তুমি যদি মনে রাখো তাহলে এখানে তোমার 80% সলভ হয়ে যাবে।
বাকি 20% আমরা জাস্ট 20টা রুলস শিখবো, অনলি 20টা। এখান থেকে তুমি তাও কেন শিখবো সেটা শোনো। তুমি এতটুকুর মধ্যে তোমার রাইট ফ্রম ভার্বে তুমি যদি পারো নাই, ধরো তুমি একটা কমন পড়ে নাই, তো তখন তুমি কি করবে, তুমি স্লিপ কাটবা। এখন এই স্লিপ থেকে জাস্ট এড়ানোর জন্য, ফর অ্যাভয়েডিং রিস্ক, এই রিস্ক এড়ানোর জন্য তুমি জাস্ট কি করবা, এই 20টা রুলস তোমাকে ভাইয়া দিব, এখান থেকে 20টা রুলস তুমি মাথায় রাখবা, জাস্ট তুমি দেখবে অ্যাপ্লাই। এরপরে তো আমরা এটার পরে বোর্ড যখন সলভ করাবো তখন তোমাকে দেখা দেবো যে আমার রুলস থেকে কমন আসছে নাকি আসে নাই। জাস্ট এই 20টা রুলস তোমার মাথায় রাখতে হবে। ওকে, তো দেখো আমরা কিন্তু প্রথমে কি বলেছিলাম যে অ্যাক্টিভ, প্যাসিভ, সিঙ্গুলার, প্লুরাল সাবজেক্টকে 4টা প্রশ্ন করে তুমি অটোমেটিক ভার্বের অ্যান্সারটা পাবা। তো একটু দেখো, আমরা বলছিলাম যে এর পাশাপাশি বা আমাদের 20টা রুলস শিখতে হবে। তো এই 20টা রুলস এর জন্য রুল নাম্বার 1টা কি একটু দেখো। একদম তুমি ছোটবেলা থেকে পড়ে আসছো, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস অথবা ইএস বসে। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তুমি কিভাবে মনে রাখবা, এটা স্ট্রাকচার দেখো। প্রথমে কি বসবে, সাবজেক্ট বসবে, এরপরে ভি1 এবং এরপরে অবজেক্ট থাকবে। তো দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একটু মিলাও, সাবজেক্টটা দেখো হি, এবং ওই যে ভার্বটা দেওয়া আছে, এই ব্র্যাকেটে যেটা থাকবে ভার্ব দেওয়া থাকবে অলওয়েজ, এরপরে কি আছে, অবজেক্টটা দেওয়া আছে। এখন আমরা কিন্তু বুঝতে পারলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে পড়েছে। তো এবার সাবজেক্টটা যদি কি হয় দেখো, তুমি পার্সোনাল সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে। প্রথমে কিন্তু বলছি যে 80% এখানে কভার হয়। তো হি একটা সিঙ্গুলার সাবজেক্ট এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সিঙ্গুলার যদি হয় ভার্বের সাথে কি বসবে, অবশ্যই এস অথবা ইএস বসবে। এবং আমি কিন্তু বলেছিলাম তখন যে তুমি যদি ভার্বের সাথে এস অথবা ইএস বসাও তাহলে সিঙ্গুলার। আই রিপিট, ভার্বের সাথে যদি এস বা ইএস বসাও তাহলে সিঙ্গুলার হবে, কিন্তু নাউনের সাথে যদি এস বা ইএস বসাও তাহলে প্লুরাল হবে। এখানে কিন্তু ভুল করা যাবে না একদমই, এই জিনিসটা একটু খুব মনোযোগ দিয়ে দেখবা। তো সাবজেক্ট আমাদের সিঙ্গুলার পেলাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং ভার্বের সাথে কি হবে, গোজ লিখবো, হি গোজ টু স্কুল, অ্যান্সারটা হয়ে গেল। জাস্ট সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার। এবার দেখো দে, এই সাবজেক্টে প্রশ্ন করো এটা সিঙ্গুলার নাকি প্লুরাল। অবশ্যই দে মানে তারা বোঝাচ্ছে, প্লুরাল হবে। তাহলে সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্বটা কেমন হবে, এই ভার্বটা তো প্লুরাল করতে হবে। তো তুমি যদি এখন ভার্বের সাথে এস অথবা ইএস বসাও তাহলে কিন্তু সেটা সিঙ্গুলার হয়ে যাবে। বাট আমাদের কি হতে হবে, সাবজেক্ট প্লুরাল মানে ভার্বটা প্লুরাল, দুজন কিন্তু সেম থাকবে, একই রকম থাকতে হবে। ঠিক আছে, যে যেমন তার সাথে তেমন। ধরো এটা যমজ ভাই, ও যেমন হবে ও তেমন হবে। সাবজেক্ট যেমন, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। তো সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল দিব। তো সাবজেক্টটা যদি এখানে প্লুরাল আছে তাহলে কিন্তু আমরা কি করবো, এখানে প্লুরাল দিব। তো হয়ে গেল। ওকে, তো এবার রোল নাম্বার 2 তে চলে আসি। দেখো টোটাল একটু কি বলছে, সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি প্লাস ভি3 বসে। আমি যখন তোমাকে পড়াইছিলাম যে মূল কনসেপ্টটা 80% যেখানে ক্লিয়ার হবে, তখন কিন্তু বলছিলাম যে অ্যাক্টিভ হলে যা আছে তাই, প্যাসিভ হলে অক্সিলারি প্লাস ভি3। তো সেটা একটা রুলস এর মধ্যে দেখাচ্ছি, দেখো একটু। তো সাবজেক্টটা দেখো ইংলিশ, স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমাদের এই ভার্বটাকে কারেক্ট করতে হবে। এবার ইংলিশ এটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টকে তুমি প্রশ্ন করো যে ইংরেজি কথা বলতে পারে নাকি পারে না। না, ও তো পারে না, এটা তো মানুষ বলে। তাহলে ও যদি না পারে, আমরা বলছিলাম কি সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে পারে তাহলে অ্যাক্টিভ, না পারলে প্যাসিভ। তো এবার তো পারতেছে না, না পারলে কি হবে সেটা বলো। অবশ্যই প্যাসিভ বাক্যে পরিণত হবে। সাবজেক্টটা যদি প্যাসিভ হয়, সেন্টেন্স যদি প্যাসিভ হয়, তাহলে আমাদের নিয়মটা কি, অক্সিলারি প্লাস ভি3, এবং কি অনুযায়ী, টেন্স ও পার্সন অনুযায়ী। তাহলে তুমি কোন টেন্সে নিবা, তুমি যেহেতু বলছো অক্সিলারি নিতে, তুমি অ্যামিজার ওয়াজার অবশ্যই নিবা। এখন এর মধ্যে তুমি কোনটাকে নিবা, যদি অ্যামিজার কেনা ওয়াজার কেনা তাহলে কোনটা নিবা। এখন আমাকে দেখতে হবে এই সেন্টেন্সটা বা এই টেন্সে কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে। তো একটু দেখো, ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা কিন্তু ইংরেজিকে আগে বলা হইতো, এখনো বলা হচ্ছে, তার মানে বর্তমান টেন্স, প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্স থাকলে আমরা কি নিব, ইংলিশের সাথে কোনটা যায় বলো। এই যে ইজ সিঙ্গুলার নিয়ে দিলাম, তাহলে ইংলিশ ইজ। এবার স্পিকের ভি3 পড়তে হবে। তুমি দেখবা অনেকে আবার ভি1 ভি2 ভি3 পারে না, তখন দেখবে অ্যাডভান্স বই অথবা অন্যান্য বইতে একটা টপিক আছে কনজুগেশন অফ ভার্ব, ওইখান থেকে তুমি মুখস্থ করে নিবা ভি1 ভি2 ভি3 কনজুগেশন অফ ভার্ব। ওই টপিকটা একটু দেখবা, সেখানে দেখবে যে ভি1 ভি2 ভি3 সবগুলো তুমি ইম্পর্টেন্ট গুলো আমি তোমাকে দাগা দিব প্রয়োজনে, এগুলো সব মুখস্থ করে ফেললে তোমার ভি1 ভি2 ভি3 আটকাবে না। তো এখন দেখো বলছো অক্সিলারি প্লাস ভি3 করতে, অক্সিলারিটা নিয়ে ফেললাম, তো নেই নাই কি ভি3। স্পিকের ভি3 কি, স্পিকের ভি2 হচ্ছে স্পোক এবং এর ভি3 হচ্ছে কি স্পোকেন। তাহলে আমরা কি লিখবো এখানে, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওকে, চলে গেল এটা। এবার আরেকটা প্র্যাকটিস দেখো, দ্য টুর্নামেন্টস অর্গানাইজ বাই আস, নিজেরা করতে পারবে এটা। প্রথমে দেখতে হবে কি সাবজেক্টটা, টুর্নামেন্টস। এখন এখানে ভার্বটা কোনটা, অর্গানাইজ মানে গঠিত হওয়া। তো টুর্নামেন্ট কি একা গঠিত পারে,
নো, হতে পারে না। তার মানে এটা প্যাসিভ বাক্য, কারণ সাবজেক্ট ভার্বের কাজটা করতে পারতেছে, নয়াকারে না। এবার দেখো, দ্য টুর্নামেন্টস অর্গানাইজ বাই আস বলছে, তো এটা টুর্নামেন্টস বলছে, মানে নাউনের সাথে কি আছে, নাউনের সাথে এস দেওয়া আছে, তার মানে সেটা কি হবে, আমরা বলতে পারবো নাউনের সাথে যদি এস বাই এস থাকে প্লুরাল, আর ভার্বের সাথে যদি থাকে তাহলে সেটা সিঙ্গুলার। তাহলে এটা আমরা সাবজেক্টটা পেলাম প্লুরাল, তার মানে আমাদেরকে এখানে অবশ্যই কি নিতে হবে, একটা প্লুরাল ভার্ব নিতে হবে, এবং প্লুরাল নিব, তার সাথে কি নিব, এখানে আমরা একটা ভি থ্রি নিব, কারণ নিয়মটা হচ্ছে অক্সিলারি প্লাস ভি থ্রি। তাহলে টুর্নামেন্টসটা আমাদের দ্বারা গঠিত করা হয়েছিল, পাস্ট টেন্সে আছে, তো আমরা এখন কি লিখবো, টুর্নামেন্টস যেহেতু ওয়াজ নিবা নাকি ওয়ার নিবা, তো আমরা এখান থেকে ওয়ার নিয়ে নিব। তো দ্য টুর্নামেন্টস ওয়ার, এবারে ভি থ্রি কি করতে হবে, তুমি জাস্ট এর সাথে জাস্ট ইডি লিখে দিবা, তো হয়ে গেল, অর্গানাইজড বাই আস। ওকে। আচ্ছা, তবে এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা যদি এটাকে প্রেজেন্ট টেন্সে মিন করি যে না এটা পাস্ট টেন্সে আমরা করেছিলাম, তাহলে ওয়ার অর্গানাইজ, কিন্তু কেউ যদি মিন করে যে না এটা প্রেজেন্ট টেন্সে, যে টুর্নামেন্ট আমাদের দ্বারা গঠিত হয়, তাহলে কিন্তু সেটা প্রেজেন্ট টেন্স থাকবে। প্রেজেন্ট টেন্সে হলে তুমি কি নিতে পারবা, যেহেতু সেটা প্লুরাল আছে, তখন তুমি আর নিতে পারবা। তাহলে কি লিখবো, যে আর অর্গানাইজড বাই আস। তো আর এবং ওয়ার বোথ আর কারেক্ট। তো দেখো, এবার রোল নাম্বার 3 চলে আসলাম আমরা। রোল নাম্বার 3 তে কি, সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে এবং সেই সেন্টেন্সে মডাল অক্সিলারি যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ওট টু, নিড টু থাকলে বি প্লাস ভি থ্রি বসে। তো আমি কিন্তু মডাল অক্সিলারি গুলো তোমাকে দিয়ে দিছি, যে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড সব কিন্তু মডাল অক্সিলারি। তো এইগুলো তুমি যেখানে দেখা পাবা সেন্টেন্সের মাঝখানে, তুমি যদি দেখো যে সাবজেক্টটা ভার্বের কাজ করতে পারতেছে না, তার মানে সেন্টেন্সটা প্যাসিভ হবে, এবং ওই প্যাসিভ বাক্যে তুমি যদি মডাল অক্সিলারি দেখা পাও, তাহলে কিন্তু কি করতে হবে, রুলসটা আমাদের বি প্লাস ভি থ্রি করতে হবে। এক্সাম্পলটা দেখলে ইট উইল বি ক্লিয়ার টু ইউ। দেখো, দ্য টাস্ক ক্যান কমপ্লিট উইদিন 1 আওয়ার। এবার এই সাবজেক্টটা কোনটা, টাস্ক, কাজটা যে কমপ্লিট হবে, এটা কি একা একা হবে কমপ্লিট, নো, হবে না। তার মানে আমাদের এটা প্যাসিভ বাক্য হলো, প্যাসিভ বাক্য, এবং সেই প্যাসিভ বাক্যে আমি মডালের দেখা পেলাম ক্যান, একটা মডাল অক্সিলারি ভার্ব। তখন আমাদের কি করতে হবে, বি প্লাস ভি থ্রি, লিখলাম বি। এবার কমপ্লিটেড ভি থ্রি কি, জাস্ট কমপ্লিটেড লেখো, তাহলে কি হবে, দ্য টাস্ক ক্যান বি কমপ্লিটেড উইদিন 1 আওয়ার। এবার আরো একটা এক্সাম্পল দেখো, আমি করার আগে তুমি নিজের খাতায় করে নিবা, যে আমি কিন্তু এই জন্য দুটো করে দিচ্ছি, একটা আমি করে দিচ্ছি, আর একটা তুমি অটোমেটিক মাথা চলে আসবে যে এটা আমার এইভাবে সলভ করতে হবে। দ্য রেজাল্ট মে পাবলিশ এট 2:30 PM। এখন এটা সাবজেক্ট কোনটা, দ্য রেজাল্ট। এবার রেজাল্ট পাবলিশ হবে, প্রকাশিত হবে, রেজাল্ট কি একা একা করে না, এটা স্যাররা করে দিবে, অথরিটি করে দিবে, তার মানে এটা প্যাসিভ বাক্য, এটা কাজ করতে পারছে না, প্যাসিভ বাক্য। এবং সেই প্যাসিভ বাক্যে মে আছে, একটা মডাল অক্সিলারি দেখা পেয়েছি আমরা, মডাল অক্সিলারি যদি পাই প্যাসিভ বাক্যে, তাহলে বি প্লাস ভি থ্রি, বি প্লাস ভি থ্রি। এবার তাহলে আমরা কি লিখবো, এখানে বি লিখলাম, এবং এই পাবলিশের সাথে ইট লিখে দিব, পাবলিশড। তো দ্য রেজাল্ট মে বি পাবলিশড এট 2:30 PM। এবার রুল নাম্বার 4, সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে। প্রিপোজিশনটা কি একটু দেখো তো, প্রি মানে হচ্ছে পূর্বে, আর পজিশন এর মানে হচ্ছে কি অবস্থান। তার মানে প্রিপোজিশন কার পূর্বে অবস্থান, নাউন অথবা প্রোনাউনের পূর্বে প্রিপোজিশনের অবস্থান। আচ্ছা, সেটা আমাদের পার্টস অফ স্পিচের যখন আমরা লেকচার দিব তখন এটা সম্পূর্ণ ডিসকাস করব। কিন্তু সকল প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়, তবে টু এর পরে ভি ওয়ান বসে। টু একটা প্রিপোজিশন, কিন্তু এরপরে কি বসাতে হবে, ভি ওয়ান বসাতে হবে, তোমাকে এটা মাথায় রাখতে হবে। তো প্রিপোজিশন দেখো কি, অন, অফ, অ্যাট, বাই, ফর, ফ্রম, ইন, ইনটু, আফটার, বিফোর, উইদাউট, এগেইনস্ট, টু, ইটিসি, এই সবকিছু একটা প্রিপোজিশন। তো এখন প্রিপোজিশন গুলোর পরে তুমি সব জায়গায় যখন তুমি দেখবা প্রিপোজিশন আছে, সঙ্গে সঙ্গে ভাবে সেটা আইএনজি করবা, কিন্তু জাস্ট টু পেলে তারপর সাথে আমরা কি লিখবো, ভি ওয়ান লিখবো। এখন এক্সাম্পল দেখো, আই স্টপ থিঙ্কিং অফ ডু দিস, না আমি এখন দেখো এখানে কি আছে, অফ দেখা পেলাম প্রিপোজিশনের। তো অফ যদি দেখি তাহলে চোখ বন্ধ করব, আর এখানে কি করব, আইএনজি বসাবো, জাস্ট চোখ বন্ধ করে আমি আইএনজি লিখবো, আই স্টপ থিঙ্কিং অফ ডুইং দিস। এবার হি হ্যাজ সাকসিডেড ইন পাস দ্য এক্সামিনেশন, এখানে কি আছে, ইন। প্রিপোজিশন দেখেছি, প্রিপোজিশন দেখলেই ওই ভার্বের সাথে আমরা সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে আইএনজি লিখে দিব, হি হ্যাজ সাকসিডেড ইন পাসিং দ্য এক্সামিনেশন। তো রুল নাম্বার 5 এ যেটা আছে সেটা হচ্ছে সেন্টেন্সে অতীত নির্দেশক শব্দ, যেমন ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, লং লং অ্যাগো, লাস্ট নাইট, ইয়েস্টারডে, গতকাল, এই সকল থাকলে একে পাস্ট ইনডিফিনিট করতে হবে। তো এগুলোকে আসলে বলে পাস্ট ইন্ডিকেটর। কি বলে, পাস্ট ইন্ডিকেটর, মানে অতীত নির্দেশক শব্দ। এই শব্দগুলো আমি যখন পাবো তখন আমি বুঝে ফেলবো যে সেন্টেন্সটা আমাদের পাস্ট টেন্স আছে। তো পাস্ট টেন্সে হলে আমাদেরকে সেটা কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট আনতে হবে। এর স্ট্রাকচারটা কি দেখো, সাবজেক্ট,
এরপর কি বসবে ভি টু, এবং এরপরে হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভি টু এবং অবজেক্ট। এবার হি হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, এখানে ভার্ব দিতে আমাদের রাইট করতে হবে। হোম ইয়েস্টারডে, দেখো ইয়েস্টারডে মানে এটা কি পাস্ট ইন্ডিকেটর, অতীতকাল। তো অতীতকে মিন করলে আমরা কি করবো, পাস্ট ইনডিফিনিট। এবার সাবজেক্টের পর তাহলে কি লাগবে, এখানে ভি টু লাগবে। তাহলে আমরা কাম লিখবো নাকি কেম লিখবো বলো? আমরা এখানে কি করবো, কেম করবো। তো হি কেম হোম ইয়েস্টারডে, সে গতকাল বাড়ি এসেছিল। ওকে, আরেকটা দেখো, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার লিভ আ কিং। তো এটা দেখেই আমি মাথায় বুঝতে পারছি এটা পাস্ট টেন্স, পাস্ট কে মিন করতেছে। তো পাস্ট ইন্ডিকেটর যদি মিন করে আমরা কি করব, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে না? তো ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভ এ কিং নাকি লিভড এ কিং, সাবজেক্ট দেওয়া আছে। এখন আমরা কি লিখবো, এখানে ভি টু লাগবে। তাহলে এই ভার্বের সাথে যদি আমি ডি রেখে দেই তাহলে আমাদের ভি টু হয়ে গেল। তো সাবজেক্ট প্লাস ভি টু এবং অবজেক্ট। তো পাস্ট ইন্ডিকেটর মিন করলে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করতে হবে। তো এবার রোল নাম্বার 6 এ কি লেখা আছে, রাইট ফর্ম ভার্বসে কোথাও ব্র্যাকেটে বি থাকলে। তো এই বি মানে হচ্ছে এখানে আমাকে ইউজ করতে বলছে বি ভার্ব, অ্যাম ইজ আর ওয়াজ আর ইউজ করতে বলছে। হ্যাঁ, তো এবার দেখো, ইন উইন্টার ব্যাডমিন্টন ফেভারিট গেম অফ আওয়ার কান্ট্রি, এখানে লিখছে বি। যখন তুমি দেখবা যে কোশ্চেন তোমার বি লেখা আছে তখন তোমার চলে আসবে অলরেডি যে অ্যাম ইজ আর ওয়াজ এর মধ্যে একটা বসাবো। এখন কাকে বসাবা, যদি প্রেজেন্ট টেন্সে থাকে সেন্টেন্সটা তখন তুমি অ্যাম ইজ আর কে বসাবা প্রেজেন্ট টেন্স থাকলে। আর যদি তুমি সেন্টেন্সটা পাস্ট টেন্সে পাও তাহলে অবশ্যই ওয়াজ বা ওয়্যার কে বসাবা, ঠিক আছে? এবার ইন উইন্টার ব্যাডমিন্টন ফেভারিট গেম অফ আওয়ার কান্ট্রি, ব্যাডমিন্টন কিন্তু সিঙ্গুলার। তো সিঙ্গুলার যদি হয়, এটা কি আগে আমাদের এখানে পপুলার ছিল না এখনো আছে? আমাদের এখনো ব্যাডমিন্টন মানে পছন্দের খেলা, শীতকাল আসলে কিন্তু আমরা ব্যাডমিন্টন এখনো খেলতে চাই, রাইট? তো এখন ইন উইন্টার ব্যাডমিন্টন ফেভারিট গেম অফ আওয়ার কান্ট্রি, তো ব্যাডমিন্টন সিঙ্গুলার হলে আমরা কি নিব, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে এম ইজ আর এর মধ্যে নিতে হবে। তো কাকে দিবে, ব্যাডমিন্টন ইজ, এখানে কি লিখবো, ব্যাডমিন্টন ইজ আ ফেভারিট গেম অফ আওয়ার কান্ট্রি। দেয়ার লিভ দ্য কিং, এক্সাম্পল নাম্বার 2 দেখো, দেয়ার লিভ দ্য কিং হু, দেখো একটা জিনিস দেখো আগে এখানে কি বলছে, লিভড মানে ভি টু, তখন আমি বুঝছি যে পাস্ট টেন্সে আছে অলরেডি। তো পাস্ট টেন্স যদি থাকে, দেয়ার লিভ দ্য কিং হু ভেরি ফন্ড অফ গোল্ড, পাস্ট টেন্স থাকলে কি হবে, আমাদেরকে ওয়াজ বা ওয়্যার নিতে হবে। এখন এই কিং একটা রাজা, তাহলে কয়টা সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হলে কি নিব, আমরা ওয়াজ নিব অবশ্যই। তো দেয়ার লিভ দ্য কিং হু ওয়াজ ভেরি ফন্ড অফ গোল্ড, এখানে যদি আমাদের রাজা থাকতো, রাজা না থেকে যদি লিখতো কিংস, এখানে এটা না দিত তখন কিন্তু সেটা প্লুরাল মিন করতো, প্লুরাল মিন করলে তখন ওয়্যার নিতাম। আর এখন তো লেখা আছে আ কিং মানে একজন রাজা, তাহলে সিঙ্গুলার যদি মিন করে, দেখো এই যে হু, একে বলা হয় রিলেটিভ প্রোনাউন। দেখো রিলেটিভ প্রোনাউন তার আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারণ করে। আগের সাবজেক্ট কোনটা, এইটা, একে বলে আগের পদ, এন্টিসিডেন্ট বলে। এন্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্ব পদ। তো এই যে রিলেটিভ প্রোনাউন তার আগের এন্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব নির্ধারণ করে। আগের এন্টিসিডেন্ট কি আছে, সিঙ্গুলার আছে, তার ভার্বটা হবে সিঙ্গুলার, ওয়াজ ভেরি ফন্ড অফ গোল্ড। রোল নাম্বার 7 এ যেটা আছে, রাইট ফ্রম ভার্বসে নট কখনো একা বসে না। তো তুমি যখন দেখবা ব্র্যাকেটে নট লেখা আছে, দেখো যে এখানে কিন্তু লেখা আছে নট, ঠিক আছে, এখানে লেখা আছে নট। তো নট কখনো একা বসে না, একটা অক্সিলারি কে নিয়ে বসবে। তো অক্সিলারি বলতে কি, অ্যামিজ আর ওয়াজার কে নিয়ে বসবে। আজানের জন্য একটু বিরতি হবে। আচ্ছা, এতক্ষণ আজান হচ্ছিল তাই আমরা আজানের জন্য একটা বিরতি নিলাম। তো শুরু করা যাক আবার। আমরা বলছিলাম কি যে নট কখনো একা বসে না, একটা অক্সিলারি কে নিয়ে বসে। এখন তুমি কাকে বসাবা, ডু, ডিড, ডাস, এদিকে নিয়ে বসাতে হবে। এবার যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমি ডু অথবা ডাজ নিব, আর পাস্ট টেন্স হলে ডিড নিব। এখন বিকজ অফ বিং লেজি, অলস হবার কারণে হি নট গেট আ গুড গ্রেড, সে একটা ভালো গ্রেড পায়নি। তাহলে কোন টেন্স, সে পায়নি, পাস্ট টেন্স কে মিন করতেছে। পাস্ট টেন্স কে মিন করলে তুমি কি নিবা, ডিড নিবা। তাহলে এখানে কি লিখতে হবে, হি ডিড, লিখলাম ডিড। এবার এর সঙ্গে নট লিখবো, হি ডিড নট গেট আ গুড গ্রেড, হয়ে গেল। এবার দেখো, হি নট ফলো দ্য রুটিন অফ হিজ লাইফ এন্ড ইটস ভেরি ডিজাস্টার্স, এবং এটা খুব বিপজ্জনক। তো সে তার জীবনে রুটিনকে ফলো করে না। এখন ফলো করে না প্রেজেন্ট টেন্সে আছে, ফলো করে না, তাহলে আমাদের প্রেজেন্ট টেন্স যদি হয় তাহলে ডু বা ডাজ এর মধ্যে একটা নিতে হবে। এবার কি নিবা, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্রথম রুলসে বলছিলাম ওই ভার্বের সাথে এস অথবা ইএস বসাতে হবে। তাহলে এখানে লিখলাম ইএস আছে, তাহলে আমরা কোনটা নিব, ডাজ কে নিতে হবে, কারণ যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে কি লিখবো, হি ডাজ নট ফলো the routine of his life and it's very disastrous. এবার রুল নাম্বার 8, সেন্টেন্সটি যদি অ্যাক্টিভ হয়, আমরা কিন্তু এর আগে একটা পড়ছিলাম যে সেন্টেন্সটা যদি প্যাসিভ হয় তাহলে কি হবে, বাট এভাবে কি বলছো, সেন্টেন্সটা যদি অ্যাক্টিভ হয়, তো আমরা পড়ছিলাম যে সেন্টেন্সটা প্যাসিভ হলে এবং সেই প্যাসিভ বাক্যে যদি মডাল অক্সিলারি থাকে তখন বি প্লাস ভি থ্রি, মনে আছে? ওকে, এবার দেখো সেন্টেন্স যদি অ্যাক্টিভ হয় তাহলে কি হবে, অ্যাক্টিভ বাক্য এবং সেই অ্যাক্টিভ বাক্যে
যদি আমাদের মডাল অক্সিলারি থাকে তখন যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ওড, টু, নিড, টু, ডেয়ার, এই সকল মডাল অক্সিলারি থাকে এবং বাক্যটা যদি অ্যাক্টিভ হয় তাহলে কি হবে, ভি ওয়ান বসবে, মানে ভার্বের বেস ফর্ম বসবে, মেইন ওয়ার্ডটা বসবে। দেখো, পিপল ক্যান ইউজ ইন্টারনেট টু কমিউনিকেট উইথ দ্য ওয়ার্ল্ড। এবার পিপল এই সাবজেক্টটা, তো এই সাবজেক্টটা কি ভার্বের কাজ করতে পারে না? অবশ্যই পারে। মানুষ কি ইন্টারনেট ব্যবহার করতে পারে না? পারে। তার মানে বাক্যটা তো অ্যাক্টিভ। বাক্যটা যদি অ্যাক্টিভ হয়, সেই অ্যাক্টিভ বাক্যে তুমি মডাল অক্সিলারি দেখা পেয়েছো, ক্যান একটা মডাল অক্সিলারি। তো তুমি যখন অ্যাক্টিভ বাক্যে মডালের দেখা পাবা তখন কিন্তু ভার্বের বেস ফর্ম বসবে, মানে ভি ওয়ান, ইউজ তো নিজেই ভি ওয়ান, যা আছে তাই বসবে। বাট মনে রেখো, যদি অ্যাক্টিভ বাক্য না হয়ে বাক্যটা প্যাসিভ হতো এবং সেখানে যদি মডাল পাওয়া যেত তাহলে কিন্তু বি প্লাস ভি থ্রি হতো। মডাল অক্সিলারি কিন্তু দুটা নিয়ম, খুব ভালোভাবে ডিফারেন্স করে রাখবে যে কোনটা কি নিয়ম। যদি প্যাসিভ হইতো তাহলে আমরা এখানে কি করতাম, মডাল বাক্য দেখা গেছে বি প্লাস ভি থ্রি লিখতাম। কিন্তু যেহেতু অ্যাক্টিভ আছে এবং অ্যাক্টিভ বাক্যে মডাল আছে তখন কি বসবে, ভার্বের বেস ফর্ম, তার মানে এখানে ইউজ থাকবে। পিপল ক্যান ইউজ ইন্টারনেট টু কমিউনিকেট উইথ দ্য ওয়ার্ল্ড, এবং হি কুড নট রিপেয়ার কম্পিউটার ইন হিজ প্রিভিয়াস ডেজ। এবার এই যে কুড একটা মডাল অক্সিলারি, তখন আমি চিন্তা করবো যে বাক্যটা প্যাসিভ নাকি অ্যাক্টিভ, কারণ অ্যাক্টিভ একটা নিয়ম, প্যাসিভ আর একটা নিয়ম, দুটা নিয়ম আছে এখানে। এবার দেখো প্যাসিভ কোনটা আছে, হি মানে সে, ব্যক্তি, তো সে কি তার কম্পিউটার মেরামত করতে পারে না? সে তো ব্যক্তি, অবশ্যই পারে মেরামত করতে। তার মানে কি হবে, এটা অ্যাক্টিভ বাক্য এবং ওই অ্যাক্টিভ বাক্যে তুমি মডাল পেয়েছো, তাহলে এখানে ভার্বের বেস ফর্ম ভি ওয়ান বসবে। হি কুড নট রিপেয়ার কম্পিউটার, এই যা আছে তাই বসাতে হবে, কারণ ভার্বের বেস ফর্ম দরকার। তবে যদি প্যাসিভ থাকতো, আই রিপিট, প্যাসিভ থাকলে এখানে তো অবশ্যই বি প্লাস ভি থ্রি করতে হতো। তো মডাল অক্সিলারির নিয়ম দুইটা, জাস্ট তুমি সাবজেক্টটা দেখবা, ওই সাবজেক্টের ঘাটটা ধরে প্রশ্ন করবা যে ও অ্যাক্টিভ নাকি প্যাসিভ, ও কাজ করতে পারে নাকি পারে না। যদি পারে তাহলে অ্যাক্টিভ, না পারলে প্যাসিভ। এবার মডাল অক্সিলারি থাকলে ভি ওয়ান, আর যদি মডাল অক্সিলারি থাকে প্যাসিভ বাক্যে তাহলে কিন্তু বি প্লাস ভি থ্রি, আর অ্যাক্টিভ বাক্যে হলে ভি ওয়ান, ব্যাস। তো রুল নাম্বার 9 দেখো কি বলছে, হোয়াইল মানে যখন। তো হোয়াইল এর পরে সরাসরি ভার্ব থাকলে ভার্বের সাথে কি যুক্ত করতে হবে, আইএনজি। তবে হোয়াইল প্লাস যদি সাবজেক্ট থাকে তাহলে এরপরে কি হবে, ওয়াজ বা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। এখানে কিন্তু দুইটা নিয়ম আছে, যদি হোয়াইল এর পরে আমরা ভার্ব পাই তাহলে ভার্বের সাথে আইএনজি, আর যদি হোয়াইল এর পরে সাবজেক্ট পাই তাহলে ওই সাবজেক্টের পরে আমরা ওয়াজ দেখবো অথবা ওয়্যার, তারপর ভার্বের সাথে আইএনজি দিব। দেখো, তো এখানে কাছে হোয়াইল যখন, ক্রস দ্য রোড আই স অ্যান ওল্ড ম্যান, রাস্তা পার হওয়ার সময় আমি একটা বয়স্ক লোককে দেখলাম। তো এখন হোয়াইল এর পরে কি আছে, সাবজেক্ট কি আছে না, সাবজেক্ট এখানে দেওয়া নাই, হোয়াইল এর পরে ডিরেক্ট ভার্ব আছে। যদি সাবজেক্ট থাকে তাহলে কিন্তু আমরা ওয়াজ বা ওয়্যার নিব, ভার্বের সাথে আইএনজি নিব, কিন্তু এখানে তো হোয়াইল এর পরে সাবজেক্ট নাই, ডিরেক্ট ভার্ব দেওয়া আছে। তার মানে কি নিয়মটা পড়লাম, যদি হোয়াইল এর পরে সরাসরি ভার্ব থাকলে আইএনজি করব, তাহলে কি লিখবো আমরা, হোয়াইল প্লাস ক্রসিং, এই যে হোয়াইল ক্রসিং দ্য রোড আই স অ্যান ওল্ড ম্যান, কারণ হোয়াইল এর পরে ডিরেক্ট ভার্ব ছিল। এবার দেখো, টিচার এন্টার দ্য রুম হোয়াইল হি, এবার হোয়াইল যখন, এরপরে কিন্তু হি সাবজেক্ট আছে, তাহলে হোয়াইল এর পরে যদি সাবজেক্ট পাই তখন নিয়মটা কি, তখন হচ্ছে ওয়াজ লিখতে হবে এবং তারপরে কি করবো, ভার্বের সাথে আইএনজি। তো হোয়াইল হি ওয়াজ স্লিপিং। রোল নাম্বার 10। তো দেখতে দেখতে কিন্তু আমরা এই ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি, কারণ আমরা বলেছিলাম যে প্রথমে যে বেসিকটা তোমাদের দেখিয়েছি, অ্যাক্টিভ থাকলে যা আছে তাই, প্যাসিভ হলে অক্সিলারি প্লাস ভি থ্রি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, ওই সাবজেক্ট যদি প্লুরাল ভার্বটা প্লুরাল। তো ওইখানে আমাদের 80% কভার ছিল, আর 20টা যদি তুমি স্লিপ কাটো সেক্ষেত্রে তোমাদের এই রুলসগুলো পড়তে বলছি। তো অলরেডি আমরা 9টা জায়গায় শেষ করে 10 নম্বর রুলসে চলে এসেছি। এখন 10 নম্বর একটু মনোযোগ দাও, টু ডু ভার্ব মানে কি, কাকে মিন করছে, ডু, ডিড, ডাজ। এই ভার্বের পরে তুমি যদি এই সকল ভার্বের পরে কোনো কোথাও ভার্ব পাও তখন সঙ্গে সঙ্গে সেই ভার্বের ভি অন করতে হবে, মানে ভার্বের বেস ফর্ম বসবে। ঠিক আছে, ডু, ডিড, ডাজ, এদের পরে কি বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। ওকে, এবার আরেকটা দেখো, হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব কারা, যদি হ্যাভ থাকে, যদি হ্যাজ থাকে এবং যদি হ্যাড থাকে, এদের পরে সবসময় কি বসবে, ভি থ্রি বসবে। তো শি ডিড নট ফোন মি লাস্ট নাইট, এখন লাস্ট নাইট আমরা বলছিলাম যে লাস্ট নাইট একটা পাস্ট ইন্ডিকেটর, মানে অতীতকে নির্দেশ করতেছে। এখন অনেকে এটাতে ঘাবড়ে যাবে যে অতীত বলছে তো আমাকে পাস্ট টেন্স করতে হবে, এখানে আমি ফোন লিখবো, ইডি দিয়ে দিব, তাই না? ব্যাপারটা এমন কিন্তু না। দেখো আমরা কি বলেছি, যদি সেখানে ডু ভার্ব থাকে, ডরিড ডাজ ভার্ব থাকে, তখন তুমি কি করবা, এই ভার্বের পরে সবসময় কি বসে, ভার্বের বেস ফর্ম বসে। এখানে কিন্তু তোমাকে সাবটা প্যাচটা দিয়েছে, যে কোথায় প্যাচ দেখছো, লাস্ট নাইট দিবে অথবা তোমাকে ইয়েস্টারডে দিবে, তখন তুমি ঘাবড়ে যাবে যে না এখানে তো অতীত হবে, তার মানে ভি টু বসাতে হবে না। তখন তুমি দেখতে হবে যে শি ডিড লেখা আছে, তার মানে এখানে ফোন ভি ওয়ান বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। খুব চমৎকার করে এখানে মনোযোগটা দিবা, এখানেই সাদা ঘাবলা দিবে। আচ্ছা,
হ্যাভ ইউ এভার ড্যাশ ইন কক্সবাজার? বলছে বি। এখন তুমি কি পড়ছো যে হ্যাভ ভার্বের পরে যে হ্যাভ হ্যাজ ভার্বের পরে কি বসবে? ভি থ্রি বসবে। তুমি যখন হ্যাভ ভার্ব পাইলা এখানে বি ভার্ব বসবে, তাই কারা? এম ইজ আর, তাই তো। এরপরে কি বলছে? ওয়াজ ওয়্যার। এখন দেখো কিন্তু আমাদের লাগবেটা কি? লাগবে হচ্ছে এই ভার্বের ভি থ্রি, মানে হ্যাভ ভার্বের পর এখানে ভি থ্রি বসবে। তো মনে রেখো এই অ্যামিজার হচ্ছে বি ভার্বের ভি ওয়ান এবং বি ভার্বের ভি টু কোনটা? ওয়াজ বা ওয়্যার। তাহলে এবার ভি থ্রি কোনটা? ভি থ্রি হচ্ছে বিন। এটা কিন্তু অনেকে আননোন, জানে না এটা অনেকে। তো এখানে কি লিখবে? হ্যাভ ইউ এভার। তো আমরা কি লিখবো এখন? যেহেতু ভি থ্রি বসবে তাহলে আমরা জানি বি ভার্বের ভি থ্রি হচ্ছে বিন। তো হ্যাভ ইউ এভার বিন ইন কক্সবাজার? তুমি কখনো কক্সবাজার গিয়েছো? তো দেখো আজকে তো আমাদের এই প্রথম লেকচারে আমরা বলেছিলাম যে লেকচার 1 এবং 2 তে আমরা আমাদের রাইট ফর্ম ভার্বের সকল রুল শেষ করব এবং তার পরবর্তীতে আমরা বোর্ড কোশ্চেন সলভ করব এবং প্রথম বোর্ড আমরা আমাদের মতো সলভ করব এবং দ্বিতীয় বোর্ডে তুমি কমেন্ট করে জানাবা যে কোন বোর্ডটা তোমার জরুরি দরকার, তুমি এটা পারতেছো না, আমরা ওটা করে দিব ইনশাআল্লাহ। তো আমি যখন তোমাকে আজকে 10টা রুলস দিলাম, খাতায় নোট করে ফেলো, সুন্দর থাকো, একদম সুন্দরভাবে তুমি পড়াশোনা শেষ করে ফেলো এবং পরবর্তী লেকচারে বাকি 10টা দিব, সঙ্গে সঙ্গে তুলে ফেলবা, তারপর আমরা বোর্ড কোশ্চেন ঢুকে যাবো ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।